স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। গণতন্ত্র আর সংবিধান, জনতার এই দুই রক্ষা কবচ অক্ষত রাখার দোহাই দিয়ে মাঠের লড়াই নেমেছে প্রধান দুই রাজনৈতিক দল। এতে করে অচল হয়ে যাচ্ছে জনজীবন। তবু 16 কোটি মানুষের স্বার্থেই দাবিদার সেজেই একরোখা অবস্থানে বড় দলগুলি বড় বড় নেতারা। এসব নিয়ে আজকের আলোচনা। সর্বনাশ আমাদের, পৌষ মাস কাদের? কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ওয়ারেস হোসেন বেলাল বীর প্রতীক এবং সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী। আমি জনাব ওয়ারেস হোসেন বেলাল, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে অবরোধের ফলে দেশের কিছু ক্ষয়ক্ষতি তো হচ্ছে, মানে আমরা অনেকের মুখে এই কথা শুনতে পাচ্ছি, তো যেটা নিয়ন্ত্রণ করা মোটামুটি ভাবে সরকারের সাধ্যের বাইরে, কারণ অবরোধের ফলে যে ক্ষয়ক্ষতি হয় সেটা সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে? আপনি কি মনে করেন যে এই 5 জানুয়ারি নির্বাচনটা হয়ে গেলে কি আলাউদ্দিনের চেরাগ এই সরকারের কাছে আসবে যে এই অবরোধগুলি বন্ধ হয়ে যাবে বা হবে না, বা ক্ষয়ক্ষতি হতেই থাকবে, বা সংকটের সমাধান হয়ে যাবে? কি থাকবে আপনাদের কাছে? প্রথমত দেখুন যে অবরোধের বিষয়টা, অবরোধ যদি জনগণের সম্পৃক্ততা থাকতো তাহলে কিন্তু 5 তারিখ নিয়ে কথাই আসতো না। তার আগেই হয়তো আওয়ামী লীগের একটা আওয়ামী লীগ সমস্যায় পড়তো। জি, মানে এই অবরোধে আওয়ামী লীগ কোনো সমস্যা পড়ছে না? পড়ছে না, তো জনগণ পড়ছে। সমস্যাটা হচ্ছে জনগণের। এবং মূল জায়গাটা কোথায় জানেন? মূল জায়গাটা হচ্ছে জামাত আজকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাষ্ট্রের বিরুদ্ধে, কিন্তু রাইট, ওয়েজ এগেইনস্ট স্টেট, টেরোরিস্ট অ্যাক্ট তারা শুরু করেছে। এখন এই সিচুয়েশনে এসে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে, কেউ যদি আজকে সাবভার্সিভ অ্যাক্টিভিটিস করে, টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করে, সবাই মিলে তাকে দমন করা। কিন্তু আমরা দেখেছি যে বিএনপির ছত্রছায়ায় জামাত কিন্তু এই কাজটা চালিয়ে যাচ্ছে, অনেক দিন ধরেই চালিয়ে যাচ্ছে। এবং সেই চালিয়ে যাওয়ার একটা পর্যায়ে এসে বিএনপি মনে করেছিল যে জামাতকে সাথে নিয়ে এই শক্তিটাকে আমরা কাছে পেয়েছি, এই শক্তিটাকে আমরা কাছে নিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবো। নির্বাচনে যাওয়ার যে ওনাদের একটা চিন্তা ভাবনা ছিল, আমার কাছে এখন আর আমার প্রশ্ন সেটা ছিল না। আমার আমি আসছি সেটাতে আমি আসছি। জি, অবরোধ তো চলছে এবং সেটা চলতেই থাকবে, মানে এবং অবরোধের মাত্রাটা, অবরোধ দেখেন একটা আইন, আমি এটা মানলে আইন, না মানলে কিন্তু আইন না। আমাদের দেশে কিন্তু এই কথাটা প্রচলিত। সেরকম ভাবে এই অবরোধটা কিন্তু ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। এই অবরোধের সময় আজকে তো চলে আসলাম, আপনাদের এখানে চলে আসছে। অবরোধ ছিল না, আজকে কথা বলছি, আজকে অবরোধ ছিল না। কোনো একটা অবরোধের দিন আপনাদের এই প্রোগ্রামটা বন্ধ ছিল না? আমরা সাংবাদিকতার কিছু ইমিউনিটি পাই, কিন্তু আমরা জানি কিন্তু আপনি কি কি বন্ধ ছিল সেটা যদি আমি আপনাকে শোনাতে পারতাম। আমি জানি কি কি বন্ধ ছিল, আমি জানি, সবগুলো দেখেছি আমি কি কি বন্ধ ছিল। অবরোধের সময় এগুলো বন্ধ থাকে, কারণ এইবারের অন্যবারের অবরোধের চেয়ে এইবারের অবরোধটা একটু ভিন্ন। আমরাও কিন্তু অবরোধ করেছি, অসহযোগ করেছি, আওয়ামী লীগ করেছে জনতাকে সাথে নিয়ে। আপনার মনে আছে এই রাসেল স্কোয়ারে আমরা যখন পুলিশের বাড়ি খেতাম, তখন আমরা সেখানে পড়ে থাকতাম, কিন্তু এই পড়ে থাকার মধ্য দিয়েই কিন্তু ধীরে ধীরে জনগণ আমাদের কাছে। বেলাল ভাই, আমার প্রশ্ন হচ্ছে বিএনপির অবরোধের প্রকৃতি ভিন্ন, তারা বিচ্ছিন্ন, মানে আপনাদের থেকে আলাদা। কিন্তু আপনার কথা যদি আমি মেনে নিই, তারা জনতা থেকে বিচ্ছিন্ন, কিন্তু বিএনপির এই অবরোধের ফলে জনতার যে ক্ষতি হচ্ছে, জনগণের ক্ষতি হচ্ছে, এটাকে আপনি স্বীকার করছেন? অবশ্যই স্বীকার করছি। এখন বিএনপি তো এই অবরোধ করতেই থাকবে 5 তারিখের পর বা 4 তারিখের পর, 3 তারিখের পর। পারবে না, এটা বলছি ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। মানে আপনারা যত লোক গ্রেফতার করে সবাইকে গ্রেফতার করে ফেলবেন, তাদেরকে মানে একদম এইবার জিরো টলারেন্স দেখানো হবে। জিরো টলারেন্স কি? সেই জিরো টলারেন্সটা হচ্ছে যারা সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ এর মধ্যে থাকবে, যারা সাবভার্সিভ অ্যাক্টিভিটি, সেটা আপনারা কিভাবে নির্ধারণ করবেন? মানে যারা বিএনপি করে তারা সবাই? তারা সবাই না, এবং কোন ধরনের সরকার বিরোধী কথা কেউ বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে। সরকার বিরোধী এখানে বসে আজকে শুধু আমাদের স্টুডিওতে বলতে পারবে না, খালেক ভাই বলবে, তারা যে কোনো জায়গায় যায় বলতে পারবে। কই আজকে তো দেখলাম হায়দার ভাই বলবে, কই আমরা তো দেখলাম যেই কথা বলতে চাচ্ছে তাতে গ্রেফতার করা। কে কথা বলতে চাচ্ছে? আমাকে জনাব হাফিজউদ্দিন আহমেদ কথা বলে সমসমান করে গ্রেফতার হয়েছেন। শমশের মোবিন চৌধুরী খালেদা জিয়ার সাথে দেখা করে গ্রেফতার হয়েছেন। এই শমশের মোবিন চৌধুরীর কথা যদি বলি তাহলে তো আপনি আমাকে সময় দিবেন না। আপনি আমাকে সময় দিবেন না। কত জায়গায় এই সাবভার্সিভ অ্যাক্টিভিটিস করার জন্য উনি কি কাজ করেছেন সেগুলো কালকে দেখেন আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, গ্রেফতার করার পরে এগুলো আসে বেলাল ভাই, সেগুলি কালকে আসবে, সেটা আপনি খুব ভালো কথা বলেছেন। গ্রেফতার করার পরে এরকম অনেক কিছু আসে। না, যারা বুঝতে পারে তারা কিন্তু আগে ভাগেই বুঝতে পারে। এটাও সত্য কথা। না, আরেকটা জিনিস বলে নেই, জি, সেটা হচ্ছে বলছি ফিকে হয়ে আসছে। আপনারা কি দেখছেন না ফিকে হয়ে আসছে?
সারা বাংলাদেশ না, না, থেকে ফিকে এত আসলে- লোক আসার কথা, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই আটকাবে। অতীতে আমাদেরকে আটকাতো, হ্যাঁ। আটকাতে রাখতে পারতো, রাখতে পারে নাই। এর আগের বারও আটকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু বিরোধী দলের নেত্রী সেখানে গেছেন, সেখানে একটা জনসভা করেছেন, না, কিন্তু এইবার বাইরে থেকে কেউ আসতেই পারলো আপনাদের না, অভিনন্দন আসলো বেলাল না। ভাই, আপনাদের অভিনন্দন। আপনার বাইরে থেকে লোক আসতে দেন না, বিরোধী দলের নেত্রীকেও ঘর থেকে বেরোতে দেন না, আপনি অবশ্যই আমার অভিনন্দন পাবেন। ব্যারিস্টার হায়দার আলী, আপনার কাছে জানতে চাইবো যে ঢাকামুখী অভিযাত্রা থেকে বিএনপির আসলে অর্জনটা কি, এতে জনগণ কি পেল, সরকার কি হারালো, সরকারি দল? আচ্ছা, ব্যাপার হলো যে বর্তমান সরকার, জনগণ একদিকে, সরকার আরেকদিকে। জনগণ কেয়ারটেকার গভর্নমেন্ট চাচ্ছে এই দেশে গণতন্ত্র, তারা চাচ্ছে এই দেশের শান্তি, প্রগতি। নির্বাচন স্বচ্ছ হতে হ্যাঁ, ক্যাটের গভর্নমেন্ট নির্বাচনটা চাচ্ছে। যাতে নিরপেক্ষভাবে নির্বাচন হয় এবং নির্দলীয় সরকারের অধীনে। জি। এটা তো প্রথম আলো বলছে যে 90%, আপনি 90% বলেন, 85% বলেন, 80%, অধিকাংশ লোকই এটা সমর্থনে আছে। এবং এটা কার সমর্থনে আছে? একদিন আওয়ামী লীগ এবং জামাতে ইসলাম মিলে দুস্থ কাঁধে কাঁধ মিলাইয়া এই তত্ত্বাবধায়ক সরকার জন্য আন্দোলন ব্যারিস্টার হায়দার আলী, করছে। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গটা আমরা জানি, ঢাকামুখী অভিযাত্রা থেকে বিএনপি আমি কি অর্জন বলছি করলো? জি। এখানে মূল ইস্যু কিন্তু তত্ত্বাবধায়ক, এবং সেই জন্য ঢাকার মুখে অভিযাত্রা। এই অভিযাত্রা গতকাল যেটা হওয়ার কথা ছিল, গত 4 দিন যাবৎ দেশে অবরোধ সৃষ্টি করা হয়েছে সরকারি দল কর্তৃক, এবং সমস্ত বাংলাদেশের রেল লাইন, স্টিমার এবং সড়ক পথ সব বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই না, ঘাটে ঘাটে তাদের তল্লাশি হয়রানি করা হয়েছে। এবং আপনি বিএনপি যে কেন্দ্রীয় অফিসের সম্মুখে রাস্তায় যেখানে সমাবেশ হওয়ার কথা ছিল, সেদিকে 2 দিকে এবং প্রতিটা গলিতে গলিতে আমরা এই পুলিশ এখানে ঘটনাগুলি মোতায়েন জানি। আছে। ব্যারিস্টার হায়দার আলী, আপনি শুধু আমাদেরকে বলেন এই অভিযাত্রার ঘোষণা থেকে সরকারি দল কি হারালো, জনগণ কি পেল? এখানে সরকারি বিএনপি কি অর্জন করলো? সরকারি দল অবশ্যই হারাইছে। আর বিএনপি পাওনা হয়ে যায় সমস্ত বাংলাদেশের জনগণ এবং সারা পৃথিবী দেখছে যে বাংলাদেশের গণতন্ত্রের গহনায় কিচ্ছু নাই, শূন্য একবারে। এবং এটা করে কখনো ক্ষমতা টিকা যায় না সেটা মানে। আর এই যে অবস্থা, আজকে অবরোধ কেন হয়েছে? অবরোধ তো বর্তমান সরকার করাইছে ধরতে গেলে। কি করছে সরকার যা চায় এটা আসলে বিরোধী দলকে দিয়ে করাতে পারে। সাপোর্ট নাই, জনগণের সাপোর্ট নেই, হ্যান নাই ত্যান নাই, আরো বেশি লোক লাগবে, আরো বেশি সংগ্রাম করতে হবে, আরো বেশি সন্ত্রাস করতে হবে। কিন্তু বিএনপি হইতেছে একটি শান্তিবাদী দল, তার সাথে যে 18 দল আছে সকলেই শান্তিবাদী এবং শান্তিপূর্ণ তারা সবসময় আন্দোলন করে যাচ্ছে। তার সাথে সকল 18 দল সকল শান্তিবাদী। আমি বলবো কিন্তু শান্তিবাদী। কিন্তু আমরা কিন্তু দেখেছি অবরোধের সময় ঘোষণা দিয়ে ছাত্র শিবির এবং ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই জায়গায় গাড়ি ভাঙিয়েছে, এই জায়গায় মানুষের মধ্যে গাড়ির মধ্যে আগুন দিয়েছে, তারা কিন্তু বিবৃতি দিয়ে বলেছে। আমি বলি, আপনি যদি আমাদের পত্রিকাটিও দেখেন, যেতে হবে তাহলে 96 সালে। না না, আমি 96 সালে যেতে চাই না। আপনি বলছেন যে দলটা শান্তিবাদী, পাউডার দিয়ে মানুষ মারছে, সেটা আওয়ামী লীগ তো অশান্তিবাদী দল, কিন্তু বিএনপি শান্তিবাদী দল, এটা আপনি বলছেন। এবং 18 দলের মধ্যে যতগুলো দল আছে, কালকে 14 প্লাটুন 13 প্লাটুন পুলিশ দিয়ে ঘেরাও করে রাখলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এবং সেখান থেকে তার বাইরে হতে দিল না। সে বাইরে হলে কি হতো? নয়াপল্টন পর্যন্ত আসতো, এই তো সেখানে লোক আসতো এবং সেখানে একটা সভা হতো, কিন্তু আসতে দিল না। গণতন্ত্র কখনো বাক স্বাধীনতা মানে আপনি হরণ করবেন, গণতন্ত্র থাকবে, মাল্টি পার্টি সিস্টেম মানবেন না, গণতন্ত্র সেটা কখনো হতে পারে না। আর রেলের ফিশ প্লেট উঠিয়ে ফেলানো হচ্ছে, বিদ্যুৎ অফিসে আগুন দেওয়া হচ্ছে, মসজিদে ঘোষণা দিয়ে মানুষের বাড়িতে আক্রমণ করা হচ্ছে। আপনি বলছেন যে এটা শান্তিবাদী দলের একটি নমুনা। কাজটা কি আপনি 18 দলে করছে? 18 দল করে না। আপনার রামুতে বলা হইলো শিবিরে, রামুর ঘটনা আমি বলছি না, বগুড়াতে বলা হলো যে মন্দিরগুলো, সেখানে দেখা গেল যে যুবলীগের লোকেরা করছে। এবং বিভিন্ন জায়গায় এই যে আপনার বিশ্বজিৎকে কে মারছে? বিশ্বজিতের ছাত্রলীগের মানে ছেলেরা মারছে, এবং 13 জন আসামি এখনো অ্যারেস্ট হয় নাই। অ্যারেস্ট ফাঁসি হবে, সবগুলো খালাস করে দেবো, 21 জনের মতো খালাস করে দিবে, খালাস করে দিবে। দেখবেন ওগুলো কিছু না, কারণ সন্ত্রাসী কার্যকলাপ কে করে না। অর্থাৎ বিএনপি সন্ত্রাসী কার্যকলাপ করছে না, এবং এই অবরোধ হচ্ছে শান্তিপূর্ণ অবরোধ। আপনি বিএনপি কে তো অফিসে বসতে দেন না, আজকে 6 মাস যাবত অফিস বন্ধ। আপনি তাকে মিটিং করতে দিবেন না, মানববন্ধন করতে দিবেন না, মিছিল করতে দিবেন না। আমি প্রশ্নটি ছোট করে আনি। সেই প্রশ্নটি হচ্ছে এরকম যে আপনারা তো এতদিন অবরোধ করতেছি, এতদিন ইয়ে করতেছি, কিন্তু আওয়ামী লীগের জায়গায় অনর আছে, অটল আছে, আপনারা কি করবেন আসলে? আর কি করার ইয়ে আছে? আমাদের গত 50 বছরের ইতিহাসে বাংলাদেশে বর্তমানে যে গণ অভ্যুত্থান হচ্ছে, এটা নজিরবিহীন।
মানে 50 বছরের ইতিহাসের মধ্যে আপনি 71 মুক্তিযুদ্ধ অঞ্চলের গণ অবস্থান সেগুলি ধরে আপনি বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো, আপনি শুধু এই পয়েন্টটা মনে রাখেন যে আপনি বলছেন গত 50 বছরের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলনটি এখানে হচ্ছে। আমাদের সৌভাগ্য আমরা সবচেয়ে বড় আন্দোলনটি এখানে দেখতে পাচ্ছি। কমরেড খালেকুজ্জামান, আপনি একটু আজকে আমাদের একটু ভবিষ্যৎ বক্তার ভূমিকা একটু অবতীর্ণ হন, আপনি একটু বলেন, কারণ আমরা আসলে কোনোভাবে কোনো যুক্তিগ্রাহ্য উপায় দেখতে পাচ্ছি না কোনো সংকট সমাধান। আপনি একটু যদি বলেন যে মানে আসলে আপনি কি ভবিষ্যৎ প্রেডিক্ট করেন, যে ওদের ভবিষ্যতে কি হবে? প্রথম কথা হলো যে ওনারা গণতান্ত্রিক যে নীতি, গণতান্ত্রিক আদর্শ, গণতান্ত্রিক সংস্কৃতি বিসর্জন দিয়ে তারা গণতন্ত্রের কথা বলে যুদ্ধে লিপ্ত হয়েছেন। এখন এটা গদি দখলের একটা যুদ্ধে জয় পরাজয়ের এই পরিস্থিতি যখন তৈরি হয়, সেই জায়গায় যখন মানুষ এগিয়ে যায় তখন যুক্তি কাজ করে না। জি, আমাদের একজন দর্শক এটি মনে করে দিয়েছেন, তিনি নাম মুস্তফা, তিনি আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে বিএনপি শমশের মোবিন চৌধুরী বিবিসি বাংলার কাছে কি বলেছেন আপনার মনে আছে কিনা? আমার কিছুটা মনে আছে। তিনি বলছেন এক ধরনের যুদ্ধ চলছে, সুতরাং যুদ্ধের মধ্যে অনেক কিছু ফেয়ার। বেশ, তাহলে এই যুদ্ধটা সেটা হলো আমরা 71 সালে যুদ্ধ করেছিলাম, তাহলে একটা নীতিগত বিষয় ছিল যে তখন ছিল আমরা পরাধীন, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, তাহলে একটা নৈতিক প্রশ্ন ছিল। এখন যে যুদ্ধ, সেখানে নৈতিক প্রশ্ন কি আছে? ফলে এরা কি পুঁজিবাদী বাংলাদেশকে সমাজতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের জন্য চেষ্টা করছেন? তাহলে একই আর্থসামাজিক ব্যবস্থা বহাল রাখা এবং তার মধ্যেই তারা যেভাবে শাসন কার্য পরিচালনা, তার জন্য যুদ্ধ কেন প্রয়োজন হবে? তাহলে কেন হচ্ছে, একটা হলো এর মধ্যে একটা ভাষা কতগুলি চেতনাকে সামনে নিয়ে আসছেন, অন্ধ আবেগ, অন্ধ আনুগত্য, এটা দিয়ে কোনোদিনও একটা নৈতিক সংগ্রাম হয় না। ফলে এটা গণতন্ত্রের কথা বলে একটা হলো ঐতিহ্য ভাবপুষ্ট একটা ফ্যাসিবাদী, আর একটা হচ্ছে সাম্প্রদায়িক ভাবপুষ্ট ফ্যাসিবাদী একটা মনোভাব গোটা দেশে জাগ্রত করা এবং সেই পথে এগিয়ে নিয়ে যাওয়া গণতন্ত্রের নামে। তাহলে এখন গণতন্ত্র, প্রথম কথা হলো যে অভিযাত্রা, যেটা বলছেন পৌষ মাস কার আর সর্বনাশ কার, নির্বাচন যদি আসে তাহলে জনসাধারণ তার ক্ষমতায়নের, অর্থাৎ ভবিষ্যতে জনগণের যে স্বার্থ, তার ইচ্ছা, তার যে প্রশ্ন, সেগুলিকে সে বাস্তবায়িত করার একটা পথ দেখতে পায়। কিন্তু আর যারা গণবিরোধী শক্তি, তাদের জন্য সর্বনাশ আসে, এখন হয়ে গেছে উল্টাটা। তো ফলে এখানে দেখেন যে জনস্বার্থে বলে আজকে কি যে 52% মানুষ জানতেই পারলো না তার প্রতিনিধি কারা, কিভাবে চলে আসলে। এক্স্যাক্টলি, আমাদের একজন দর্শক এই মুহূর্তে আপনার কথার প্রতিধ্বনি করছেন, তার নাম সাজিদুল। উনি বলছেন যে ওরা দুই দলই বলছে জনগণ ওদের সাথে আছে, কোন জনগণ ওদের সাথে আছে উনাদেরকে একটু ব্যাখ্যা করতে বলবেন। এবং ওনারা তো প্রথম কথা যেটা বললাম যে এই জনগণের বিশেষ করে যে 254 জন প্রার্থী তারা বিনা প্রতিদ্বন্দ্বে এসে গেলেন এবং তাহলে জনসাধারণ জানতে পারলো না। আবার আরেক দল তারা বলছেন যে তারা জনগণের স্বার্থেই তারা আন্দোলন করছেন, কিন্তু সেই জনগণ যে আগুনে পুড়ে বার্ন ইউনিটে এখন কাতরাচ্ছে এবং যেখানে বাসের মধ্যে বোম পড়ে যে মানুষগুলি লাফিয়ে ছুটছে এবং সারা দেশের মানুষ আতঙ্কগ্রস্ত, সে বুঝতেই পারলো না যে তার ক্ষমতার জন্য তাকে পুড়ে পড়তে হবে, তার ক্ষমতার জন্য সে এইভাবে আতঙ্কে দিন কাটাতে হবে। তাহলে একদিকে জনসাধারণ তার প্রতিনিধি কিভাবে নির্বাচিত হয়ে গেল, অনেকটা আকাশ থেকে পড়ে গেল, এভাবে মানে সে জানতেই পারলো না। আরেকদিকে জনগণের ক্ষমতায়নের জন্য সেই জনগণ তার স্বার্থ বুঝতে পারছে না, যে যখন সেখানে সে গাড়ি পায় না, যখন আগুন জ্বলে, যখন এইভাবে সহিংসতা চলে, তাহলে জনগণের, যখন 50 বছরের কথা বললেন, তাহলে জনসাধারণের সম্পৃক্ততা উভয় পক্ষের কোনো দিকেই তারা কেয়ার করছেন না। যদি কেয়ার করতেন তাহলে জনগণের প্রতিনিধি বলছেন, তাহলে এখানে আসলে গণতন্ত্র যখন বলবেন জনগণের ক্ষমতায়ন, প্রবলেমটা হলো যে এখানে দলের ক্ষমতায়নটা কিন্তু গণতন্ত্র নয়, তাহলে প্রতিনিধিত্ব করে জনগণের। তাহলে এখন সেই প্রতিনিধিত্ব নাই, সেটা দলের ক্ষমতা থাকার জন্য বা ক্ষমতায় উঠার জন্য, তাহলে একটা যুদ্ধের মধ্যে তারা লিপ্ত হয়েছেন। আমি একটা বিরতি নিচ্ছি বেলাল ভাই, আপনার কাছে ফিরবো একটি প্রশ্ন নিয়ে। আপনি আজকে খেয়াল করেছেন নিশ্চয়ই, আজকে বিরোধী দলীয় নেত্রীর বাসভবনের সামনে কেন বালুর ট্রাক পড়ে আছে, এই প্রসঙ্গে গুলশান থানার ওসি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে বালুর ট্রাকগুলি বিকল হয়ে সেখানে পড়ে আছে। আপনি এই বালুর ট্রাকগুলি বিকল হঠাৎ করে খালেদা জিয়ার বাসার সামনে কেন বালুর ট্রাকগুলি যাইতে সময় বিকল হয়ে পড়ছে এবং কেন তাদেরকে সরানোর কোনো রাষ্ট্রযন্ত্র সেখানে নাই, সেটা যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। আমরা একটা বিরতি নিচ্ছি এবং ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। বেলাল ভাই, আপনার কাছে বিরতির আগে জানতে চেয়েছিলাম যে খালেদা জিয়ার বাড়ির সামনেই কেন ট্রাকগুলি বিকল হয়ে পড়ছে এবং সেই ট্রাকগুলি সরানোর ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্র কাজ করছে না কেন। আমাদের একজন দর্শক এটিও জানতে চেয়েছেন যে এরশাদ সাহেব এখন কোথায়। ওনার নাম রনি। এরশাদ সাহেবের জনগণ অন্ধ নয়, এরশাদ সাহেবকে নিয়ে এই ইয়াটা কি গণতান্ত্রিক কিনা? আচ্ছা,
বালি ট্রাকের বিষয়টা, তাই না? জি বালি ট্রাকের বিষয়টা বলতে হলে এইভাবেই বলি, সেটা হচ্ছে বিএনপি জামাত একটা যুদ্ধ ঘোষণা করেছে তারা, এবং এর আগের দর্শক কিন্তু শমশের মবিন সম্পর্কে একটা এই কথাটাই বলেছেন, বিবিসি বাংলায় বলেছেন। তো সেটাই যদি হবে তাহলে যুদ্ধের সময় এই ধরনের বালির বস্তা, ট্রাক এগুলো তো আসতেই পারে। আপনারাও সেই যুদ্ধটা যে হচ্ছে সেটা আপনারাও মেনে এবং নিচ্ছেন। 71-এ আমরা সেটা দেখেছি, কিন্তু যে দেখেছি আমরা। এখন যদি কেউ যুদ্ধ খেলা করতে চায়, আপনারাও সেই খেলায় অংশ নেবেন, যুদ্ধ খেলা করতে চায় এবং জনগণের সাথে এই ধরনের তামাশা করতে চায়, তাহলে সেটা রুখে দেওয়ার জন্য যে ধরনের অস্ত্র প্রয়োগ করা দরকার সে সবগুলোই ব্যবহৃত হবে। খালি মাঠে তো আর গোল দেওয়া যাবে না। বালির ট্রাক এবং লোকজনকে ধরে ধরে হাসপাতালে ভর্তি করে দেওয়া, যেখানে হাসপাতাল রোগীরা ভরে গেছে, বার্ন ইউনিটে আজকে জায়গা নেই আর, এমন একটা পরিস্থিতিতে আমরা তো নীরব দর্শকের ভূমিকা অবতীর্ণ হব না। একটা সরকার নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারে না, কিন্তু সে কি করতে পারে, সে কি করতে পারে, সে বুঝাতে পারে, সে আলোচনার ডাক দিতে পারে, অনেক কিছু করতে পারে। সমস্ত কিছু পার হয়ে আমরা এসেছি, সমস্ত কিছু তাদেরকে বলা হয়েছে, বারংবার বলা হয়েছে, এবং শেষ পর্যন্ত জনগণের কাছে এটাই প্রতিভাত হয়েছে, বিএনপি কোনো অবস্থাতে, বিএনপি ঠিক আমি বলবো না, বিএনপির মেজরিটি অংশ বাদ দিয়ে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া সহ গুটি কয়েক অংশ তারা নির্বাচনে আসবেন না, এটাই তাদের। আপনি যদি খুব দ্রুত আমি বলছি, প্রথম হলো খালিক ভাই যে কথা বলছে সন্ত্রাসী জামাত এবং বিএনপি মিলে সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন, বাহ চমৎকার কথা বলছেন উনি। গতকাল এবং আজকে আপনারা দেখেন পুলিশের প্রহরা কিভাবে সুপ্রিম কোর্টে আইনজীবীদের উপর মানে লাঠিয়াল বাহিনী কিভাবে আক্রমণ করলো এবং প্রেস ক্লাবে করছে, এই হলো তাদের। আর এখানে এই আমাদের বেলাল সাহেব যে কথাটা বলছেন, যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ কে খেলছে? না যুদ্ধ কে খেলছে? যুদ্ধ খেলছে বর্তমানে সরকার, যুদ্ধ চালিয়ে দিছে। যুদ্ধ তো মানে একদিক দিয়ে মেশিন গান, একদিক দিয়ে রাইফেল, আর একদিক দিয়ে খালি হাত, এইভাবে যুদ্ধ হয় না। যুদ্ধ যদি করতে চায় সরকার, তাহলে পুলিশ, মিলিটারি এবং ওই যে র্যাব এবং বিজিবি বাদ দিয়ে আসুক, যুদ্ধ হবে। খালি হাত তো হয় না, দেখেন না সেখানে 80% লোক যেদিকে আছে তাদের সঙ্গে হাতের কাছে আপনারা টিকবেন না। আপনারা যদি ওখানে কেন পাহারা দিয়ে আসে, কেন গতকাল আজকে আসছে পুলিশ পাহারা দিয়ে আসছে, আপনারা খালি হাতে যুদ্ধ করতে চান? খালি হাতে তো যুদ্ধ, আসুক না খালি হাতে, অসুবিধা কি আছে? আমরা যুদ্ধ করি, আমরা চাচ্ছি গণতান্ত্রিক অধিকার। বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র নেই, আমরা আছি এখানে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, আমরা আছি আইনের শাসনের জন্য, 18 দল আছে কিসের জন্য? মানব অধিকার পুনরুদ্ধার করার জন্য। সুতরাং আর নির্বাচন, এই দলীয় সরকার অধীনে নির্বাচন কি তামাশার বিষয় যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করে গেল, সারা পৃথিবীকে হতবাক করে দিল। কমনওয়েলথ বলছে আমরা কোনো লোক পাঠাবো না, অবজারভার বলছে, আপনার ওই ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, রাশিয়া এবং বলছে যুক্তরাষ্ট্র, তারপরে বলতেছে কি আমরা নির্বাচন করব। এই নির্বাচন টিকবে না, এটা কয়েকদিন পরে দেখবেন যেভাবে কলাপস করে। এই নির্বাচন টিকবে না, এই ব্যাপারে কোনো সন্দেহ আমার নাই। কিন্তু আপনি আমার একটা প্রশ্নের যদি একটু জবাব দেন, সেটা হচ্ছে এরকম যে বিএনপি পন্থী শিক্ষক আইনজীবীরা গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমরা একটা মুভমেন্ট করতে দেখেছি, সুপ্রিম কোর্ট আইনজীবীদের একটা মুভমেন্ট করতে দেখেছি, কিন্তু পেশাজীবী নেতাদের বাইরে বিএনপির মূলধারা রাজনৈতিক নেতাদের আসলে আন্দোলনে দেখা যাচ্ছে না বলে আমরা অনেকেই বলছি। এর কারণ কি বলে আপনি মনে করেন? না, কারণটা কিছু না, কারণটা হলো যে আপনি ঘরের বাইরে হলে আপনাকে অ্যারেস্ট করা হয়। আজকেও আপনি অ্যারেস্ট করেছে শামসুল মবিন চৌধুরী সাহেবকে অ্যারেস্ট করেছে ওখানে, এবং যেখানে বাইরে হতে দিচ্ছে না। আমার একটা প্রশ্ন আছে যে ব্যারিস্টার হায়দার আলী, আপনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, অবরোধের সময় আপনি কি করেন? আপনি কি করেন? আমরা যখন অবরোধ, হ্যাঁ আমরা যাই সেখানে। আপনি গিয়েছেন? কোথায় গিয়েছেন অবরোধের সময়? না, যখন সভা সমিতি হয় সেখানে আমরা যাই। সর্বশেষ অবরোধে আপনি কি করেছেন? কোনটা সর্বশেষ অবরোধে আপনি কি করেছেন? না, সর্বশেষ অবরোধে সবাই যে সব কাজ করবে তা তো না। জি, সবাই তো সব কাজ করবে তা তো না। আপনিও কি গ্রেপ্তারের আতঙ্কে আছেন? যে আপনাকে সারা বাংলাদেশে গ্রেপ্তারের আতঙ্কে আছে, আমি কেন, সকলেই আছে, 18 দলে সকলেই আছে। আচ্ছা, আপনি বলেন, খুব ছোট করে। আমার কথা ছিল যে হায়দার ভাই একটা জিনিস বলেছেন যে খালি হাতে ও গণতন্ত্র কায়েম করছি। খালি হাতে যদি গণতন্ত্র কায়েম করে থাকেন, তাহলে বাসের মধ্যে এইভাবে পেট্রোল বোমা মারছেন কেন?
এই লোকগুলোকে বিএনপি পুড়িয়ে বলছে মারছেন কেন? এগুলি ওনারা করছেন না, অন্য কোন শক্তি, অন্য কোন পক্ষ আমি এগুলি করতে পারে। বলি, এবং 24 বেগম জিয়া তার বিবৃতিতে স্পষ্টভাবে এই কর্মকাণ্ডগুলি নিন্দা জানিয়েছেন, প্রতিহত করতে বলেছেন। Yes. প্রতিহত করতে, আবার 14 একদিকে 24 প্রতিহত তারিখে, করতে বলা, sorry, এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড। একটু বলি, 24 এরাই তারিখে পারে অবরোধ শেষ হলো 5টার সময়, Right. সেই দিন রাতে 11:30টার সময় আচ্ছা। পুলিশ ব্যাংকে মানে পুলিশের বাসে আটক করা হলো। এই কথাগুলি আবার আপনারা- সেখানে হই করছে কারা? এটা একটা গ্রাউন্ড তৈরি করার জন্য, অ্যারেস্ট করা গ্রাউন্ড তৈরি করার জন্য। Right. এটা সরকারি দল এই করছে। ধরনের কাজগুলো যখন করে তখন বোঝা যায় যে এই বিএনপি নেতা, সর্বোচ্চ নেতা যিনি, কিভাবে ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করেন। এই যে দ্বৈত চরিত্র, এই দ্বৈত চরিত্র ভালো না আচ্ছা, রাজনীতি। আমি একটু জনাব খালেকুজ্জামান আপনার কাছে আসতে চাই, কমরেড খালেকুজ্জামান আপনার কাছে আসতে চাই যে আপনারা সরকারের সাথে নেই, বর্তমান নির্বাচনকালীন যে সরকার ব্যবস্থার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধেই আপনাদের অবস্থান, কিন্তু এই যে সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা আপনাদের প্রতি এত কোমল কেন? মানে আপনারা বাইরে গেলে আপনারা গ্রেপ্তার হন না, আপনাদেরকে ঘরের বাইরে থাকতে চান না, মানে কেন, কারণটা কি বলে আপনারা মনে করেন? প্রথম ওনার কথা একটু বলে নেই, আমি কিন্তু ওটা প্রথম বলি নাই যে শুধু বিএনপি তারা আন্দোলনের কথা বলে যেই পন্থা অনুসরণ করছে সেটা জনগণের স্বার্থের কথা বলছে, কিন্তু জনগণ তার মধ্যে তার স্বার্থ খুঁজে পাচ্ছে না। এবং আরেকটা যে কথা, সরকার যেটা করছে, যেমন বিরোধী দলের নেত্রী তাকে যে বাসায় যেভাবে অবরুদ্ধ করে রাখলো, বলছেন যে বাইরে আসলে সহিংসতা হতে পারে, এই অনুমানের ভিত্তিতে কাউকে আটকে রাখা যায় না। এবং যেভাবে যে আচরণ করছেন এটার সঙ্গে গণতান্ত্রিক যে ন্যায় নীতি বলি, চেতনা বলি, তার কোনো সম্পর্ক নাই। আর যে কথাটা ওনারা বলছেন, ন্যায় নীতির কথা বলছেন না, ওনারা বলছেন যে এখন যুদ্ধ হচ্ছে, কিছুটা কূটকৌশল ওনারা করবেনই। সেটা আগেই বলছি, তাহলে নীতিহীন একটা নীতি আদর্শ বর্জিত একটা যদি আমি গদি দখলকে কেন্দ্র করে যুদ্ধে লিপ্ত হই, তখন এই প্রশ্নগুলি অবান্তর হয়ে যায়। তখন গণতান্ত্রিক চেতনা বলি, মূল্যবোধ বলি, সংস্কৃতি বলি, সেগুলি কোনোটা ক্রিয়াশীল থাকে না। এখন প্রশ্ন হলো গণতন্ত্রের যে প্রশ্ন যখন ওনারা বলছেন, যারাই বলছেন, তাহলে গণতন্ত্রের যেমন একটা, আমরা বুর্জুয়া গণতন্ত্রের কথা যদি বলি, তার এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেশন, তাহলে এই বিষয়ে তার একটা সেপারেশন অফ পাওয়ার, সেগুলি কি আছে? তাহলে এখানে নির্বাহী বিভাগ প্রধানমন্ত্রীর হাতে যেভাবে ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে, তাহলে এর মাধ্যমে তাহলে সেখানে অন্যান্য সমস্ত অঙ্গগুলিকে তার অধীনস্থ যেভাবে করা হয়েছে, এতে গণতন্ত্র কাজ করতে পারে না। এখন যদি আমরা তার সঙ্গে যদি বলি যে আইনসভা, এই আইনসভা তাদের অবস্থাটা কি? ফলে সেখানে তার মধ্যে ৭০ ধারা দিয়ে রাখছেন, ফলে তাদের আসলে একটা বসংবাদ হিসেবে থাকা ছাড়া তারা জনগণের প্রতিনিধি হয়ে আসছেন, কিন্তু জনগণের মতামত স্বাধীনভাবে ব্যক্ত করার অধিকার নাই। জুডিশিয়ারি যদি কথা বলি, তাহলে জুডিশিয়ারির অবস্থা দেখেন, তাদের কিন্তু নিজস্ব ইয়ে নাই। এখন একটা হলো যে আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তিনি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে নিয়োগ দেন, কিন্তু তারপরে যদি যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, এরপরে যদি রাষ্ট্রপতি বিচারপতি নিয়োগ দিতে যান, তাহলে যেহেতু তিনি প্রধানমন্ত্রীর কনসেন্ট ছাড়া কোনো কাজ করতে পারেন না, তার মানে সেটা আবার নির্বাহী কর্তৃত্বের অধীনে চলে আসলো। সেজন্য সেটা আমরা বলছিলাম, আমাদের প্রস্তাব আছে, সেগুলো আমি ডিটেলস বলবো না। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন নির্বাচিত হয়ে গেলেন, তখন সেখানে একটা এই সিলেকশন বোর্ড এবং তার ক্রাইটেরিয়া, কিভাবে কি যোগ্যতা, দক্ষতা, সেগুলি কিছু সেভাবে উল্লেখিত নাই। ফলে তার যে আজকে নির্বাহী কর্তৃত্বের অধীনে সমস্ত অঙ্গগুলিকে নিয়ে আসা এবং তার এর সঙ্গে গণতান্ত্রিক প্রথা বলি, প্রতিষ্ঠান বলি, কনস্টিটিউশনাল বডিজগুলি বলি, সেই দুদক বলি, ইলেকশন কমিশন বলি, পাবলিক সার্ভিস কমিশন বলি, এগুলি সবই, সেগুলি যদি আপনি দেখেন, তাহলে সেগুলি সবই আসলে কুক্ষিগত হয়ে আছে। রাইট। কিন্তু খালেকুজ্জামান ভাই, আপনাদের প্রতি সরকার এত কোমল কেন? কোমল না, প্রথম কথা হলো কঠিন ব্যবহার দিয়েই তো শুরু, আমাদের দিয়ে তো শুরু হয়েছিল। জি। ফলে বিষয়টা এরকম না। এখন দুইটা প্রশ্ন বলি, যখন বাংলাদেশ থেকে গ্যাস রপ্তানি করার সিদ্ধান্ত, যখন বন্দর 198 বছর লিজ দেওয়ার কথা হলো, যখন ফুলবাড়িতে কয়লা রক্ষা করার প্রশ্ন উঠলো, তখন কিন্তু আক্রমণটা আমাদের উপরই আসছে এবং জনগণের প্রত্যেকটা ইস্যুদের দাবিতে। যেমন ধরেন, আমরা যখন আন্দোলন, তেল গ্যাস রক্ষার আন্দোলন করলাম, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ আমাদের অসংখ্য কর্মী তাদেরকে পিটানো হলো, এবং এরপরে যখন আমরা হরতাল করলাম, এটা তো আমাদের উপরে তো অত্যাচার করলোই, এবং তার সঙ্গে দেখেন মরিচের গুঁড়া পর্যন্ত আমার চোখেই তো মেরে দিয়েছে, এটা আপনারা দেখেছেন সেগুলি। ফলে এখন যে অবস্থাটা আসছে সেটা আমাদের প্রতি কোমল না। ওনারা যে পরিস্থিতি সৃষ্টি করেছেন, যেমন এতদিন ধরে বিএনপি অবরোধ করেছে, গত 3 দিন আওয়ামী লীগ অবরোধ করছে, ফলে এখানে একটা সমঝোতা আছে তাদের। ফলে এখানে যে অবস্থা, সাধারণ গণতান্ত্রিক আন্দোলন, সেই পরিবেশটাকে ওনারা ধ্বংস করে দিচ্ছে। কারণ এখন যে অবস্থা আছে যে তুমি ক্ষমতায় থাকতে পারবা না, আর এরা বলছে আমরা ক্ষমতা ছাড়বো না।
এর ফলে যে অবস্থাটা সৃষ্টি করেছে, জনগণের দাবি নিয়ে সাধারণ গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশটাকে নষ্ট করছে। এই যে পরিবেশটা নষ্ট করছে, তার অর্থ এই নয় যে সরকার আমাদের প্রতি নমনীয় হয়ে আছেন। তাহলে সাধারণ গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশটা নষ্ট করে দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের যে শক্তি, সেই শক্তিকে তারা এমনভাবে একটা জায়গায় ইয়ে করে রেখেছেন যে সেটা এখন দৃশ্যমান, মানে সেই জিনিস আসছে না। যখন একটু বলি, একটু বিরতি নিয়ে আসি। আচ্ছা, বিরতি নিয়ে আসি। আপনি এই প্রসঙ্গে একটু বলেন। হ্যাঁ, এই প্রসঙ্গে বলেন, পাশাপাশি এটাও বলেন যে এই যে অবরোধ, মার্চ এপ্রিল থেকে অবরোধ বিক্ষোভ কর্মসূচি চলছে এবং আপনারা সেটা প্রতিহত করছেন, আপনি বলছেন এক ধরনের যুদ্ধাবস্থা, এর মধ্যে আসলে কে জিতছে কে হারছে এখন পর্যন্ত, মানে কি একটু যদি বলেন, আমরা বিরতি নিচ্ছি। ফিরলাম আজকের বাংলাদেশে। বেলাল ভাই, এই পর্যন্ত যে অবরোধ কর্মসূচি হরতাল হচ্ছে, কে হারছে কে জিতছে? আমি একটু খালেক ভাইয়ের কথা আসতেছি। আমরা কিন্তু দেখুন আলোচনা করি এই ধরনের টকশোগুলোতে, ইদানিং আমি বেশ দেখতে পাচ্ছি আলোচনাটা এইভাবে হচ্ছে, রাজনৈতিক দলগুলো এটা করতেছে, রাজনৈতিক দলগুলো এটা করছে। আমরা কংক্রিট কথা কেউ বলি না। আমরা নিজেদেরকে এত বোদ্ধা বলে দাবি করি, কিন্তু কংক্রিট কথাটা আসছে না। কংক্রিট জিনিসটা কি? জামাত এই দেশে একটা তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য অনেক দিন ধরে কাজ করছে। এখন তারা শেষ সময় ফাইনাল আওয়ারে এসেছে এবং তারা স্ট্রাইক করছে। এটা হচ্ছে মূল। বেলাল ভাই, এই কথাটা শুনতে শুনতে আসলে আমার কাছে আমার নিজের একটু সংকট তৈরি হয় যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা কি শুধু জামাতকেই সমস্যা হিসেবে তুলে ধরবো? কারণ সমস্যাটা সৃষ্টি করেছে জামাত। আপনি যদি রোগটার ভেতরে না যান, জ্বরটায় না যান, তাহলে আপনি সমস্যাটা সমাধান করবেন কিভাবে? আপনি যদি রোগটা খালি একটা রোগী দেখেন, আর কোনো দায়িত্ব আপনি মনে করছেন না কোন সরকার? এই রোগটা, আমার একটা সেল যখন খারাপ হয়ে যায় তখন ক্যান্সার হয়, বাংলাদেশের আনুষঙ্গিক রোগগুলো দেখা দেয়। বাংলাদেশে একমাত্র রোগ হচ্ছে জামাত। অবশ্যই এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি জামাতকে যদি এই দেশ থেকে মানে কম্বিং করে শেষ উঠিয়ে দেওয়া যায়, আমি একটা কথা বললাম, কম্বিং উইচ হান্টিং করে উঠিয়ে দেওয়া যায়। আপনার সংসদে 3/4 ছিলেন, আপনারা জামাতকে নিষিদ্ধ করলেন না কেন? দাঁড়ান, শেষ করি, সেটা পিপল করবে। শেষ করি, সেটা হচ্ছে গণতন্ত্রের কথা বললে কিন্তু সেই কথাই বলতে হবে। এই জামাতকে শেষ করলেই তখন দেখবেন এখন যে লিভারেজটা, গণতন্ত্রের যে লিভারেজটা, সেই লিভারেজটা চলে আসে। খালেক ভাই তখন আর এই কথাটা বলবেন না যে সব দলগুলোই এটা করছে, ওই সব রাজনৈতিক দল এটা করছে। তখন উনি বলবেন আমরা এটা করছি, বিএনপি এটা করছে, আওয়ামী লীগ এটা করছে, এইভাবে কথা হবে। রাইট, তখন কিন্তু ওইভাবে কথা হবে না। এখন কিন্তু কেউ পিন পয়েন্ট করছে না প্রবলেমগুলো। আপনি প্রবলেম পিন পয়েন্ট করেছেন, আপনি বলেছেন সকল প্রবলেমের পয়েন্টের মূলে হচ্ছে জামাত। আপনার কথা যদি সত্যি মিথ্যা যেটাই হোক, আপনি আমাকে বলেন যে এই 8 মাস ধরে যে আন্দোলন কর্মসূচি চলছে তাতে কে জিতছে কে হারছে? কে জিতছে কে হারছে, প্রথম কথা হলো জামাত বিএনপি জেতার জন্য জনগণের উপর এই ধরনের একটা অযাচিত অত্যাচার চাপিয়ে দিয়েছে। জি, জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনগণ বিপদের সম্মুখীন। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়, শুধু আওয়ামী লীগ নয়, এই দেশের যারা, খালেক ভাই এখানে আছেন, উনাকে সহ আমি বলছি, এই ধরনের এই দেশে যারা প্রগতিশীল মানুষ, তারা চেষ্টা করছেন এই ধরনের একটা অপশক্তি থেকে বেরিয়ে আসার জন্য, অপশক্তিকে রুখে দেওয়ার জন্য। খালেক ভাই, আমি আপনাকে একটু অনুরোধ করবো, আমি বেলাল ভাইয়ের কথা বুঝতে পারিনি, আপনি আমাকে একটু বুঝাই দিবেন পরে যে আওয়ামী লীগ কি মনে করছে, কে জিতছে, বা বেলাল ভাই কি মনে করছে। আমি একটু ব্যারিস্টার হায়দার আলীর কাছ থেকে একটু শুনি যে এই পর্যন্ত কি অর্জিত হলো বিএনপির, কে জিতলো কে হারলো এই 8 মাস অবরোধের সময়? না, এটা তো অত্যন্ত পরিষ্কার। যেখানে আগুন ধরে আপনি যদি দমকল বাহিনী আনেন, সেখানেই পানি ঢালতে হবে। আপনি অন্য জায়গায় তো, সরকার তো অন্য জায়গায় পানি ঢালতেছে। এখানে মূল ইস্যুটা হইলো যে একটা নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন 96 সালে আওয়ামী লীগ 173 দিন হত্যা করেছে, 17 দিন অসহযোগ আন্দোলন করেছে এবং বহু লোকের হত্যা করেছে। একজন অফিসারকে দিগম্বর করে ছাড়ে দিয়েছে সচিবালয়ের সম্মুখে, একদম ন্যাংটা করে ছেড়ে দিয়েছে। মানে বাংলাদেশের সন্ত্রাসী যত কর্মকাণ্ড, মানে কত প্রকার কি, এটা আওয়ামী লীগের কাছে শিখতে হবে, এটা আওয়ামী লীগের কাছে শিখতে হবে। এবং সেখানে এই যে বিষয়টা অতি সহজেই সমাধান হতো, যে তত্ত্বাবধায়ক সরকার ঠিক আছে দিয়ে দিলাম। না ব্যারিস্টার হায়দার আলী, এটা তো হয় নাই। এবং কি করছে, কে জিতছে কে হারছে সেই প্রসঙ্গে যদি একটু বলেন। এখানে বিএনপি কি মানে ভালো করেছে, মানে ফেব্রুয়ারি মাস 2013 তুলনায় আজকে ডিসেম্বর 2013 আমরা যদি একটা সালতামামি করি, তাহলে কি আমরা বলতে পারবো যে বিএনপি এগিয়ে গেছে এই আন্দোলনের কর্মসূচি? জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে এবং বিএনপি যে কাজটা করছে এখানে হারা জেতার ব্যাপার না, ব্যাপারটা হইলো যে ন্যায়ের জন্য তারা, গণতন্ত্রের জন্য তারা ফাইট করছে।
জি। আর সেখানে ধরেন আওয়ামী সরকার সেটা করছে কি উল্টা দিকে করছে, একতরফা নির্বাচন করলো, পাতানো নির্বাচন, যে নির্বাচনে 154 জন, ঠিক একই অবস্থা করেছিল তারা 1973 সালে। সেখানে 26 জন মন্ত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করে গেল, এমনকি মেজর জলিল তাকে পাশ করানো ফেল করানো হলো, এবং আব্দুর রশিদ ওই ইঞ্জিনিয়ার তাকে ফেল করানো হলো। তার মানে এই আন্দোলন কর্মসূচির মাধ্যমে বিএনপির জনপ্রিয়তা বেড়েছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে, একদম শূন্য উঠে গেছে। আর এখানে যে কথাটা বলা হচ্ছে যে আপনার জামাত মাথায় উঠছে আর কি, বিএনপি ছত্রছায়া আছে, কথাটা এইভাবে আমরা বলতে পারি যে বর্তমানে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নেই, এখানে বামপন্থী লীগ হয়ে আছে। আপনি দেখেন কারা নীতি নির্ধারণ করছে, কারা নীতি নির্ধারণ করছে, হ্যাঁ কারা নীতি নির্ধারণ করছে, তারা আওয়ামী লীগের জন্য ভালো না খারাপ? খুবই খারাপ। আপনারা চান যে আওয়ামী লীগ মোটামুটি ভাবে আওয়ামী লীগ অন্তত ডানপন্থী হয়ে উঠুক, সে অন্তত ওই যে সোহরাওয়ার্দীর আমলে যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগে তাই ব্যাক করুক, সেখানে গণতন্ত্র ছিল, সবকিছু ছিল। সোহরাওয়ার্দীর সামনে আওয়ামী লীগটা কোনটা? আওয়ামী মুসলিম লীগ? প্রথম তো আওয়ামী লীগ মুসলিম, তারপর তো আওয়ামী লীগে আসলো, প্রথম তো আওয়ামী মুসলিমই ছিল। আচ্ছা, কমরেড খালেকুজ্জামান, আপনি কিভাবে দেখছেন যে এই হারা জিতা বা কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে সেটা যদি একটু বলতেন। প্রথম কথা হলো এটা দুইজনেই জিতেছে আচ্ছা এক জায়গায়, সেটা হলো যে আজকে জনগণের জীবনের যে সমস্যা এটা নিয়ে কথা বলতে হচ্ছে না, এখন জবাবদিহি করতে হয় না। একজন কৃষক সে যখন তার জমিতে ফসল উঠে, ধানের দাম, ধানের খরচ যখন হয় 550 টাকা 600 টাকা, যখন সে 450 টাকা 500 টাকা পায়, তখন এই মানুষ যে একটা দুর্গতির মধ্যে পড়ছে এটা নিয়ে কথা বলতে হয় না। যখন 4 টাকা দিয়ে সে একটা তরকারি সবজি বিক্রি করে, ঢাকার বাজারে যখন 30 টাকা বিক্রি হয়, সেই জায়গায় সে ভোক্তাও এটা পেল না, উৎপাদকও পেল না, এটা নিয়ে কিন্তু কথা বলতে হয় না। এবং টিকফা চুক্তি হয়ে গেল, আমাদের দেশের একটা জাতীয় শিল্পের বিকাশের যে কত বড় ক্ষতি হবে, সরবরাহ সভাটি নিয়ে কোনো আলোচনা আমাদের করতে হচ্ছে না। এবং আমাদের ডিপ সিতে যে সমস্ত গ্যাস ক্ষেত্রগুলি সেগুলি যে চলে যাচ্ছে বিভিন্নভাবে, সেগুলি কথা হচ্ছে না। এবং এই যে আমরা বিভিন্ন আমাদের যে তিস্তার পানি যে আমরা পেলাম না, সেটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হয় না। আমাদের যে 3 বিঘা এখনো পর্যন্ত আমরা পেলাম না, সেটা নিয়ে কথা বলতে হচ্ছে না। এবং এইভাবে শ্রমিকরা তাদের যে মজুরি, সব মহলে সেটা 8,000 টাকা মজুরির কথা হয়েছিল, কিন্তু সরকার 5,300 টাকা ঘোষণা করেছেন। এটা কি বাস্তবে আমাদের সংবিধানে বলছে ন্যায্য মজুরি? সেটা কি আসলে ন্যায্য মজুরি হয়? এটা দিয়ে কি ঢাকা শহরটা পরিবার চলতে পারে? মানুষের যে এই যে বলছেন যে শিক্ষার আমাদের খুব উন্নতি হচ্ছে, পাশ করে শিক্ষার মানটা কিভাবে পড়ে যাচ্ছে, বা সংবিধান রক্ষার কথা বলছেন, সেই অঙ্গীকারগুলি আমরা কি রক্ষা করতে পারছি? এই কথাগুলি আর এখন নাই। তাহলে এখন সারা দেশে কথা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক এবং কে হারলো কে জিতলো এটা বলছেন। তাহলে এটা দুইজনে এখানে এই প্রশ্নে জিতেছে, কারণ হলো এখানে তাদের জবাবদিহিতা করতে হচ্ছে না। এবং যারা ক্ষমতা প্রত্যাশী তাদেরকেও ভালোর চেয়ে আরো ভালো কিভাবে করবেন সেই কথা জবাব। যেন উনি বলছেন যে আওয়ামী লীগ ক্ষমতা জনপ্রিয়তা হারিয়েছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বিএনপি জনপ্রিয়তা লাভ করেছে, মানে এটা নেতিবাচক। আওয়ামী লীগের বিপরীতে যেহেতু ওনারা দাঁড়িয়ে আছেন, সেই জন্য মানুষের উপায় নাই তাদেরকে ভোট দেওয়া ছাড়া। সেই জন্য এখন ভোট হলে যেহেতু আওয়ামী লীগ হারবে এটা মনে করেন, সেই জন্য ওনাদের এই যে ক্রেজটা, সেটা হলো যে কোনোভাবে ক্ষমতায় উঠবো। কিন্তু গত 5 বছরে ওনারা জনগণের ন্যায়সঙ্গত দাবি নিয়ে আন্দোলনটা করেছিলেন কি? তার লিপ সার্ভিস দেওয়া ছাড়া। আর একটা কথা উনি যেটা বললেন সেটা হলো বামপন্থী আওয়ামী লীগ বামপন্থী হয়ে গেছে। বামপন্থার রাজনীতি করা মানুষেরা বামপন্থার আদর্শ নিয়ে আওয়ামী লীগে যায় নাই, এই কথাটা বোঝার ক্ষেত্রে অনেক ভুল আছে। কারণ হলো যে ওনাদের দলে মান্নান ভূঁইয়া বামপন্থী রাজনীতি করার জন্য ওখানে যায় নাই, ওখানে অনেক বামপন্থীর লোক দেখেছি বিচ্যুত বাম, সেটা হলো তারা ওইখানে কিন্তু ওই দক্ষিণপন্থার রাজনীতি সেটা সেবা করার জন্য গেছেন, ওটা বামপন্থী। ফলে এই কথাটা বলা মানে হলো সেখানে আসলে বামপন্থার রাজনীতি জনগণের পক্ষে তারা যে কথা বলছে সেটাকে মেলাইন করার একটা উদ্দেশ্য ছাড়া অন্য কিছুর মধ্যে হয়তো থাকে না। ওনার ক্ষেত্রে আমি বলবো না, কিন্তু এই কথাটা যখন বলছেন তখন এরা কি আওয়ামী লীগের মধ্যে, বা যদিও বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্র, মৌল চেতনার সমাজতন্ত্র, কিন্তু এরা আওয়ামী লীগ বা বিএনপি এই দুইটা পার্টি কোনোটাই এই নীতিকে অনুসরণ করে না। ফলে এখানে বামপন্থী একদিন কে ছিল, কোন বামপন্থী রাজনীতি করতেন, এটা গুরুত্বপূর্ণ নয়। তারা কি সেই সংগ্রাম জারি রেখেছেন? তারা কি সেই শোষণ মুক্তি একটি সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লড়াইতে আছেন? কথাটা এখানে গুরুত্বপূর্ণ। আমরা বেলাল ভাই আবারও ঘুরে ফিরে আপনার কাছে বিরতির সময় আসতে হচ্ছে। আপনি বিরতির পর ফিরে এসে খালেকুজ্জামান ভাই যে কথা বলেন সেটিও, এবং ব্যারিস্টার হায়দারের একটি খুব উল্লেখযোগ্য কথা বলেছে যে আওয়ামী লীগ আসলে আজকে খুবই সমাজতন্ত্র ঘেঁষা বামপন্থী একটি দলে পরিণত হয়েছে, সেইটি আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। আমরা একটা বিরতি নিচ্ছি।
ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব বেলাল, আওয়ামী লীগকে ফিরে আসার কথা বলছিলেন ব্যারিস্টার হায়দার আলী এবং জনাব খালেদ হোসেন। জি, আমি সবই নয় খালেক ভাইকে কতগুলো করি। সেটা হচ্ছে খালেক ভাই ধানের কথা বলছেন। আপনি গ্রামে গঞ্জে এখন যান কিনা আমি জানি না, সেটা এখন কিন্তু ধান 900 টাকা করে চাষিরা পাচ্ছে এখন বর্তমান বাজার। আমি গতকালকে এলাকা থেকে এসেছি। আর দ্বিতীয় একটা জিনিস খালেক ভাই, মানুষকে কিন্তু তার মূল্যায়ন করতে হয়। মূল্যায়ন করতে হয় ইন এ সেন্স, একটা দলকে বলেন যে ভালো কাজটা করেছে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পর বাংলাদেশের যে চিত্র পাল্টেছে, এই কথাটা কি আমরা বিশ্বাস করব না? এবং তার জন্য তাকে একটা ছোট্ট করে সাধুবাদ আমরা দিতে পারি না? আমাদের মন কি এতই ছোট? রাইট বেলাল ভাই, আমাদের একজন দর্শক খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে নির্বাচন না করা হলে সংবিধান লঙ্ঘিত হবে, কিন্তু আপনারা যে প্রতি মুহূর্তে জনগণের চলাফেরায় বাধার সৃষ্টি করছেন, লোকজনকে গ্রেফতার করছেন, তাতে সংবিধান লঙ্ঘিত হচ্ছে কিনা? আচ্ছা, ওইটাও একটা প্রশ্ন। আর এদিকে আসছেন যে হায়দার ভাই বলছেন যে আওয়ামী লীগ সমাজতান্ত্রিক হয়ে যাচ্ছে অথবা সেদিকে ধাবিত হচ্ছে। আসলে সমাজতান্ত্রিক রাজনীতি আমার তো করা ছিল, সেজন্য আমি বলি সমাজতান্ত্রিক রাজনীতিটাকে আমি এইভাবে দেখি, সেটা হচ্ছে সেটা হচ্ছে আরো ভালোভাবে থাকা। আমি আরো ভালোভাবে থাকবো, এখন যে অবস্থায় আছি তার চেয়ে আরো ভালোভাবে থাকবো, আরো বাক স্বাধীনতা নিয়ে থাকবো, সেগুলো। এখন সেটার দিকে যদি আওয়ামী লীগ যে থাকে, তাহলে তো আমি বলবো যে আওয়ামী লীগ অত্যন্ত ভালো কাজ করেছে এবং এতে কোনো সাধুবাদ দিতে হয় আওয়ামী লীগকে। আর তৃতীয়ত আরেকটা প্রশ্ন ছিল একজন দর্শকের। জি, প্রশ্নটা ছিল যে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা মানুষের। সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয় তখন যখন সমাজের মধ্যে একটা অস্থিরতা দেখা দেয়, এবং সেই অস্থিরতার কারণে সাংবিধানিক অধিকারটাকে রক্ষা করার জন্য অনেকগুলো বিষয়কে অ্যাপ্লাই করতে হয়। জি, আপনি আগেও বলেছেন যে সেটা আসলে পার্ট অফ দ্য গেম। আমার ব্যারিস্টার হায়দার আলীর কাছে 1 মিনিটের জন্য আসতে হচ্ছে যে ব্যারিস্টার হায়দার আলী, আপনি বলেন যে এই গেমটার কোথায় দাঁড়িয়ে আছি আমরা আসলে এখন? না, আপনি বলছেন এটা সমাধান হচ্ছে না, কোথায় গেলে শেষ হবে, মানে আপনারা কি আশা করছেন? অনর মনোভাবের জন্য, সরকারের অনর মনোভাবের জন্য এটা সম্ভব হচ্ছে না। তবে আমার সাজেশন হইল সমাধান যে সকল রাজবন্দীদের এই মুহূর্তে গণতন্ত্রের স্বার্থে মুক্তি দেওয়া হোক। নির্বাচন তফসিল সেটাকে বাতিল করা, রাজনীতি বলতে বিএনপির যে শীর্ষ নেতৃত্ব, অবিলম্বে সংলাপ শুরু করা হোক এবং নতুন ভাবে নির্বাচন তফসিল ঘোষণা করা হোক। এখানে আমি খেলবো আবার আমি আম্পায়ার হব, তা হয় না। যিনি তিনি আবার ওই যিনি মামলা মানে ক্লায়েন্ট হবে তা হতে পারে না। এই ক্ষেত্রে বলতে যার ক্লায়েন্টের সম্পর্কটা ঠিক না, মানে মনে হয় এখানে যাই হোক, আমাদের দেশে 12টা বেজে গেছে বর্তমানে, এই মুহূর্তে এটা সমাধান অবশ্যই করতে হবে। আপনি মনে করছেন কিভাবে আওয়ামী লীগকে এটা মানানো যাবে, মানে কোন স্তরে গেলে? ধরেন আওয়ামী লীগের যদি বিবেক থাকে তাহলে সে মানে নেবে, আর বিবেক যদি মারা যায় থাকে তাহলে আন্দোলনেই সবকিছু ফয়সালা। কিভাবে সেটা, মানে কি আন্দোলনে কিভাবে দেখছেন? যেমন এই আন্দোলনের মধ্যে কি সমাধানের পথে আগাচ্ছি আমরা? আগাচ্ছি অবশ্যই, কারণ বর্তমান বাংলাদেশ অচল হয়ে গেছে। আর পুলিশ দিয়ে ঢাকা শহরকে পাহারা দেওয়া হচ্ছে, সারা বাংলাদেশ পাহারা দিতে পারবে না। কিন্তু মানে এন্ড রেজাল্ট হচ্ছে আওয়ামী লীগ এখনো ক্ষমতায়। পুলিশ, নিরাপত্তা বাহিনী, বিজিবি এবং আর্মি, তারা হলো প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। তারা রাষ্ট্রের স্বার্থে কাজ করবে, দলীয় স্বার্থে নয়। এই বিষয় এখন যদি যে কারবার হচ্ছে, তারা দলীয় ক্যাডার হিসেবে কাউকে আমি বুঝতে পারছি, কিন্তু এটা এই জায়গাতে একটু খালেকুজ্জামান ভাইয়ের কাছে আসি যে খালেকুজ্জামান ভাই, আপনি একটু বলেন যে এটা আসলে কিভাবে শেষ, মানে কি হলে মানে যে টাচমার্কটা বিএনপি অর্জন করতে চাচ্ছে সেটা অর্জিত হবে, বা যে টাচমার্কটা আওয়ামী লীগ রাখতে চাচ্ছে সেটা রাখা যাবে? এখন এদের জয় পরাজয়টা যে জায়গায় সে থেমেছে আর কি। উনি বললেন শিডিউল বাতিল করো, শিডিউল বাতিল করার সঙ্গে সঙ্গে বিএনপি বলবে যে আমরা জিতেছি। আচ্ছা, এবং সেটা দিয়ে তারা এইটাকে কেন্দ্র করেই ইলেকশনটা করবে। আর আওয়ামী লীগ মনে করে যদি আমি নির্বাচনটা করে ফেলতে পারি তাহলে আমি জিতেছি। ফলে এখন এই পয়েন্টে শিডিউল বাতিল করা মানে 5 তারিখের নির্বাচন, সেটা যদি পিছায় আওয়ামী লীগ, সে মনে করে তার এটা ডিফিট। আর যদি ইলেকশনটা করে ফেলতে পারে আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের এটা জয় হবে এবং বিএনপি সেটা ডিফিটেড হয়ে যাবে। আচ্ছা, এটা মনে করে, ফলে এই জায়গায় এসে থেকেছে। আর যেটা বলছেন, তার মানে 5 তারিখে ইলেকশনটা আওয়ামী লীগের করে ফেলতে হবে, আওয়ামী লীগের পার্সপেক্টিভে যে কোনো ভাবেই করতে হবে। আর বিএনপির হচ্ছে যে কোনো প্রকৃতিতে ঠেকাইতে হবে ইলেকশনটা। ফলে এই দুই জায়গায় জয় পরাজয় নির্ধারিত হবে। আচ্ছা, আর একটা হলো যেটা বলছেন যে ওই কি বলে সমঝোতার কথা, এর আগে একটু বলি যে জামাতে ইসলামের কথা যে বলছেন, জামাতে ইসলাম
সেটা একটা 71 সালে যুদ্ধ অপরাধের সঙ্গে সে যুক্ত ছিল। সেই সংগঠন 42 বছর ধরে এটাকে বাতিল করা হয় নাই এবং বিচার, তারপরে বিচার। এখন দুইটা জিনিস এখানে আছে, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধীর বিচার, সেটা একটা প্রসঙ্গ। কিন্তু জামাত যে আদর্শে যে রাজনীতিটা করে, মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা তুলতে চায়, একই কাজ যদি আমি করি তাহলে জামাতকে আদর্শিকভাবে রাজনৈতিকভাবে পরাস্ত করা সম্ভব না। যেমন প্রধানমন্ত্রী সেদিনও বললেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি হবে না। এ তো পাকিস্তান আমলে হয়েছে। আইয়ুব খান যখন আপনার পারিবারিক সম্পত্তি উত্তরাধিকার যেটা করেছেন, এটা তো তখন মোল্লারা কোরআন সুন্নাহ বিরোধী বলছে। আর একটা কথা একটু বলে রাখি, যেমন এই যে সমঝোতার কথা যেটা বলছেন, সমঝোতাটা কিভাবে হবে? এখন প্রথম কথা হলো, যেহেতু এখানে তাদের এই জয় পরাজয়ের প্রশ্নটা আছে, আজকে গতকালকেই বিরোধী দলের নেত্রী ওনাকে যেভাবে আটকে রাখা হয়েছে, বা যে ফ্রিডম অফ মুভমেন্ট ইত্যাদি, এগুলি খুবই অন্যায় কথা। কারণ হলো যে আমার যে স্বাধীনভাবে চলাফেরা বা সেখানে মত প্রকাশ করা, যেহেতু উনি যখন বলছেন যে আমি শান্তিপূর্ণ একটা সমাবেশে বক্তৃতা করতে যাই, তাহলে আপনি আগে দেখবেন যে শুধু কোনো সেই ধরনের সহিংস কাণ্ড সেখানেও ঠেকাবেন, কিন্তু আগের থেকে আপনি ধরে নিলেন যে সহিংস কর্মকাণ্ড করবে, এটা আপনি করতে পারেন না। এটা এখন সমঝোতার কথাটা একটু বলি, একদম 5 সেকেন্ড কইতে হবে। আচ্ছা না, সেটা আমাদের আর সময় না, এটা আমি ওইটা হয়তো সম্ভব হবে না, সমঝোতা সম্ভব না, কারণ একে অপরের বলছেন কথা বলছেন। এটা একটু শেষ করে দিই। একটা হলো যে আমরা কিছু বলছি যে এখন সমঝোতা মানে হলো যে এখানে কতগুলি ইয়ার লাগবে, যেমন আমরা ইলেকশন পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। আমাদেরকে শেষ করে দিতে হবে। ভাই আপনি জামাতকে নিয়ে কথা বললেন, জামাতকে ছাড় দেওয়ার কথা বললেন। জামাতকে ছাড় দেওয়ার কথা বলেন নাই, উনি বলেছেন যে একই ধরনের না আপনাদেরকে আজকের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা, আগামীকাল এই সময় শুভরাত্রি।